ওকে, তাহলে যেমন বলছিলাম যে আপনারা চেষ্টা করবেন হচ্ছে প্রিপারেশন নেওয়ার সময় হচ্ছে সবার আগে সেগমেন্ট 7টা শেষ করতে। সেগমেন্ট 7 শেষ করার পরে হচ্ছে সেগমেন্ট 8টা শুরু করবেন। সেগমেন্ট 7 কে আমরা যে টপিকস গুলো আছে তার মধ্যে টোটাল 8টা টপিকসে ভাগ করতে পারি। ইয়েস স্যার। এই 8টা টপিকস থেকে আপনাদের পরীক্ষার প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলো যদি অ্যানালাইসিস করে দেখা যায় তাহলে দেখা যায় যে 1, 2 এই দুইটা টপিকস থেকে হচ্ছে একটা কোশ্চেন থাকে। 3, 4, 5, 6 এখান থেকে একটা কোশ্চেন থাকে। 7 এবং 8 থেকে একটা কোশ্চেন থাকে। ইয়েস স্যার। তো এই যে 1, 2 এই দুইটা থেকে সাধারণত 3 মার্কস এর একটা কোশ্চেন থাকে। 3, 4, 5, 6 থেকেও 3 মার্কস এর। 7 এবং 8 থেকে হচ্ছে 4 মার্কস এর। সেম আপনার হচ্ছে 1, 2 দেখবেন ওখানে খুব বেশি টপিকস নাই। গ্রাফ আইসোমরফিজম প্রিভিয়াস 2-3টা সেমিস্টারে দেখা যাচ্ছে কন্টিনিউয়াস দিচ্ছে। গ্রাফ পাল্টাই দিয়ে মানে ভিন্ন ভিন্ন গ্রাফ দিয়ে চেক করতে বলে যে ওটা আইসোমরফিক কিনা দুইটা গ্রাফ। সেই হিসেবে এবারও হচ্ছে 3 নাম্বার টপিকসটি ইম্পর্টেন্ট। 4, 5, 6 এই তিনটার মধ্যে আসলে 4, 5, 6 এই তিনটা টপিকস এর মধ্যে তেমন একটা আসলে ইম্পর্টেন্ট বলা যায় না আর কি। এখান থেকে সাধারণত কোনো কোশ্চেন আসে না। তবে আপনারা 6 নাম্বারটি একটু দেখে রাখবেন। 6 নাম্বার হচ্ছে গ্রাফ কালারিং। যে কোনো একটা গ্রাফ থাকলে ওটাকে আসলে কয়টা কালার দিয়ে কালারিং করা যায় ক্রোমেটিক নাম্বার বের করতে বলতে পারে পরীক্ষাতে। তবে এখান থেকে আপনারা 4 এবং 5 চাইলে স্কিপ করতে পারেন এবং বেশি গুরুত্ব দিবেন হচ্ছে 3 এবং 6 কে। তাহলে এখান থেকে 6 নাম্বার কোশ্চেন মোটামুটি আলোচনা মানে অ্যান্সার করতে পারবেন। 7 এবং 8 এর ব্যাপারটা হচ্ছে দুইটা থেকেই দুইটা কোশ্চেন আসে অর হিসেবে। 7 থেকে একটা শর্টেস্ট পাথ প্রবলেম থাকে ডাইগাস্ট্রা অ্যালগরিদম ব্যবহার করে। অর হিসেবে থাকে ইউলার এবং হ্যামিল্টন পাথের হচ্ছে বের করা। তো ইউলারও আসতে পারে, হ্যামিল্টনও আসতে পারে, যে কোনো একটা আসতে পারে। তবে এখানে আপনার দোনোটা দেখে রাখবেন। কোশ্চেনটা স্যার 4 দোনোটা মার্কস এর। দেখে এটা 4 মার্কস এর। হ্যাঁ, এটা 7 এবং 8 দোনোটা দেখবেন। দোনোটা দেখলে সুবিধা হবে, রিস্ক নিতে হবে না আর কি। ইয়েস স্যার। 4 এবং 5 কি বলছিলেন? 4 এবং 5 ইম্পর্টেন্ট না বলছে। 4 এবং 5 না দেখলেও হবে। লেস ইম্পর্টেন্ট দেখলে বেটার হবে এরকম কিছু মনে হয়। নট ইম্পর্টেন্ট। নট ইম্পর্টেন্ট বলছে। 3, 6, 7, 8 3, 6, 7, 8 এই 7, 8 থেকে অর দিয়ে আসবে আর 3 আর 6 থেকে হচ্ছে কি ইয়ে আসবে আর কি। এগুলো আসবে। 7, 8 যদি একটু কোডিং দিয়ে দেয় সেজন্য দেখে নিতে বলবো স্যার কি দুটোটা যে কোনো একটা তো কোডিং করবে। হুম, ডাইরেক্ট অ্যালগরিদমটাই মনে হয় ইয়ে করবে। রেকর্ড কি করতেছে? এখানে 1, 2, 3 কিছু বলছিল? না, 1, 2, 3 কিছু বলে নেই। রেকর্ড করতেছে সাখাওয়াত সাখাওয়াত। সাখাওয়াত। আমিও করতেছি। আচ্ছা, এখানে থেকে থিওরি আসবে না স্যার? তো ওই দিন আমাদেরকে বললো যে প্রত্যেকটা ইয়ার থেকে থিওরি আসার সম্ভাবনা আছে। থিওরি বলতে 1, 2 আর কি। বলছে না আসগর? স্যার আসুক, স্যার আসলে জিজ্ঞেস করে নিবি। শেষ। হ্যালো। জি স্যার, শোনাচ্ছে। হ্যাঁ, সরি, কিছুক্ষণের জন্য বের হয়ে গেছিল। গ্রাফ নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে?
স্যার আপনি আমাদেরকে থিওরি আসবেন বলছিলেন, থিওরি গুলা 1 2 থেকে আসবে না? 1 2 3 এই তিনটা থেকে হচ্ছে একটা কোশ্চেন থাকবে। 1 2 3 আর ওদিকে 4 5 6 এখান থেকে একটা থাকবে। 7 এবং 8 থেকে হচ্ছে দুইটা থাকবে, একটার অথবা আর একটা থাকবে। তো চেষ্টা করবেন দুটোটা কমপ্লিট করতে আর কি, কারণ অনেক সময় দেখা যেতে পারে আপনি ডায়াগ্রামটা দেখে গেলেন কিন্তু ফিগারটা অনেক জটিল হলো, আবার তখন ইউলার এবং হ্যামিল্টনের সহজ একটা গ্রাফ দিল, এই জন্য দুটোটা দেখবেন না, ওর মাথায় রাখবেন না আর কি, প্রিপারেশন নিয়ে যাবেন। তাহলে এখানে আলটিমেটলি আপনার হচ্ছে 1 2 3 6 7 8 এই 6টা টপিক দেখলে হবে। ব্যাকগ্রাউন্ড অনেক নয়েজ হচ্ছে, কেউ কি কিছু বলতে চাচ্ছেন? নোমান আর কারো কোনো কিছু জিজ্ঞেস করার আছে এই সেগমেন্ট নিয়ে? এটা ছোট একটা সেগমেন্ট, কেমন যেমন 7 নম্বরে যাবেন শর্টেস্ট পাথ প্রবলেম, ওখানে জাস্ট একটাই অ্যালগরিদম। 8 এ যাবেন ওখানে ইউলার এবং হ্যামিল্টন, জাস্ট দুইটা পদ্ধতি, দুইটা অ্যালগরিদম। 6 এ যাবেন গ্রাফ কালারিং এর একটাই সিস্টেম, 4 5 দেখতে হবে না। 3 এ যাবেন গ্রাফ আইসোমরফিজম বের করার একটাই পদ্ধতি। 1 এবং 2 এ যাবেন ওখানে জাস্ট কয়েকটা ডেফিনেশন। তাহলে আশা করি এখানে কারো কোনো প্রবলেম নাই, আমি বের হয়ে যাই এই টপিকস থেকে, জি স্যার। সেগমেন্ট থেকে, কি বলেন? স্যার এখান থেকে ডেফিনিশন কোনগুলো দেখবো? 1 2 ডেফিনেশন তো 1 2 এর মধ্যে থাকবে, বাকিগুলো ধরেন ডেফিনেশন। ধরেন আপনি শর্টেস্ট পাথ প্রবলেম দেখলেন, তখন আপনি দেখবেন যে শর্টেস্ট পাথ প্রবলেম বলতে আসলে কি বোঝায়, কারণ অনেক সময় এখান থেকে 4 মার্কস এর কোশ্চেন করতে একটা ডেফিনেশন থাকে, দেন 3 মার্কস এর একটা কোশ্চেন থাকে। আবার ইউলার এবং হ্যামিল্টন পাথ যখন দেখবেন তখন ডেফিনেশনটা দেখে নিলেন যে ইউলার এবং হ্যামিল্টন সার্কিট এবং পাথ বলতে কি বোঝায়। গ্রাফ কালারিং যখন পড়বেন তখন গ্রাফ কালার কি ওইটা পড়ে দেখলেন, এরকম আর কি। আর এমনিতে তো ডেফিনেশন হচ্ছে 1 এবং 2 এর মধ্যে ম্যাক্সিমাম ডেফিনেশন। বোঝা গেছে? Yes, Yes, sir. sir. জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তুমি রাখো মাথা। সেগমেন্ট 8 স্লাইড কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, সেগমেন্ট 8 কে টোটাল আমি 6টা টপিকসে ভাগ করছি। এই 6টা টপিকস থেকে সাধারণত হচ্ছে 1 এবং 2 থেকে হচ্ছে 3 মার্কস এর একটা কোশ্চেন থাকে, 3 থেকে 3 মার্কস এর একটা কোশ্চেন থাকে, 4 থেকে কখনো কোনো কোশ্চেন আসে না, 5 এবং 6 থেকে 4 মার্কস এর একটা কোশ্চেন থাকে। তাহলে আমি আরেকবার রিপিট করি, 1 এবং 2 এখানে দেখবেন যে খুব বেশি কিছু নাই। ট্রি কাকে বলে, গ্রাফ এবং ট্রির মধ্যে পার্থক্য, ট্রির কিছু এডিশন, তারপরে একটা থিওরেম আছে, এই ধরনের 4 5টা কোশ্চেন, ওগুলো একটু দেখবেন, ওখান থেকে 3 মার্কস এর একটা কোশ্চেন থাকে। এরপরে ট্রি ট্রাভার্সাল, ওখানে জাস্ট 3টে অ্যালগরিদম, প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার, ওই 3টা হচ্ছে দেখলেই হবে, ওখান থেকে 3 মার্কস এর একটা কোশ্চেন থাকবে, মাস্ট থাকে এটা প্রতিবারই। তাহলে 1 এবং 2 তে 4 5টা 2 কোশ্চেন, থেকে কি 3 মার্কের কোয়েশ্চেন থাকবে? হ্যাঁ 3 মার্কস এর কোশ্চেন থাকবে। এরপরে 3 নাম্বার টপিক থেকে 3 মার্কস এর একটা কোশ্চেন থাকবে। 4 থেকে কোনো টপিক সাধারণত আসে না, পরীক্ষাতে কোনো কোশ্চেন আসে না। সেগমেন্টও দেখবেন যে স্লাইডের মধ্যে 4 এর কিছু নাই,
5 এবং 6 থেকে 4 মার্কসের একটা কোশ্চেন থাকবে। এখন এখানে 5 এবং 6 এর মধ্যে স্প্যানিং ট্রির মধ্যে হচ্ছে বিএফএস এবং ডিএফএস নামে দুইটা আছে, ব্রেথ ফার্স্ট এবং ডেপথ সার্চ। কেউ চাইলে একটু এক্সট্রা হিসেবে ওইটা দেখে নিতে পারেন আর কি, ইম্পর্টেন্ট কম, তবে ওই মিনিমাম স্প্যানিং ট্রি থেকে একটা মাস্ট থাকে, ওইটার অর হিসেবে এটা থাকতে পারে। সো এটা নিয়ে খুব বেশি টেনশন করতে হবে না, কেউ চাইলে একটু দেখে নিতে পারেন। এগুলো এমনিতে ওই থার্ড সেমিস্টারে গিয়ে আপনার ডাটা স্ট্রাকচারে সবগুলো ডিটেলস পাবেন, এজন্য অনেক কিছু আমরা স্কিপ করে যাই আর কি এখানে, যে যাতে ওই টাইমটা অন্য টপিকসে দিতে পারেন। তবে স্যার আলটিমেটলি 1 এবং 2 থেকে 3 মার্কসের কোশ্চেন থাকবে, 3 থেকে 3 মার্কসের কোশ্চেন থাকবে, 5 এবং 6 থেকে 4 নম্বরের একটা কোশ্চেন থাকবে। এই 4 নম্বরের কোশ্চেনে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় স্প্যানিং ট্রি কাকে বলে অথবা মিনিমাম স্প্যানিং ট্রি কাকে বলে এই ধরনের একটা ডেফিনেশন থাকে, দেন হচ্ছে একটা স্প্যানিং ট্রি থেকে মিনিমাম স্প্যানিং ট্রি বের করতে বলে। প্রতিবারই একটা কোশ্চেন থাকে মিনিমাম স্প্যানিং ট্রি বের করার। এই ছিল ট্রি সেগমেন্টের কোশ্চেন অ্যানালাইসিস। কারো কি কোনো কিছু জানার আছে বা কোনো কোশ্চেন? স্যার স্যার ওই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, একজন একজন বলেন। স্যার ওই মিনিমাম স্প্রিং ফ্রি প্রিভিয়াস কোয়েশ্চেন একটা ছিল 18, যেটা সলভ করতে পারতেছিলাম না। মানে একদম শেষের দিকে ছিল একটা। আচ্ছা, এটা কি আপনাদের গ্রুপে শেয়ার করছেন বা বাকিরা কেউ কি ট্রাই করে দেখছে কিনা? আগে আপনারা নিজেদের গ্রুপে একটু শেয়ার করেন যে অন্য কেউ হচ্ছে ওইটা সলভ করছে কিনা। যদি দেখেন যে অন্য কেউ করে নাই, আপনাদের তো পরীক্ষার রবিবার, তাহলে হচ্ছে আমাকে কালকে বা পরশুদিন মেসেজ দিয়েন, গ্রুপে মেসেজ দিয়েন, আমি চেষ্টা করবো রিপ্লাই দিতে আর কি। পরীক্ষার টাইমে আমাদের একটু প্রেশার থাকে, মানে সকালে 7টায় বাসা থেকে বের হই, আবার বাসায় ঢুকি 7টায়, এর মাঝখানে আবার দেখা যায় সময় থাকে না। আপনাদের পরীক্ষা শেষ হয় 12টায়, খাতা জমা দিতে দিতে 12:30 বেজে যায়, লাঞ্চ করতে 1টা বেজে যায়, এরপরে নামাজ পড়ে আবার 1টা থেকে আপনাদের পরীক্ষা শেষ হতে হতে আবার খাতা জমা দিতে দিতে 4:30 বেজে যায়, 4:30টায় বাস। আসলেই স্যার অনেক এই জন্য মানে হ্যাঁ, সেজন্য হয়তো দেখা যায় সবসময় হয়তো টাইমলি রিপ্লাই দিতে পারি না। স্যার বলতেছিলাম যে স্যার ওই মানে এক্সারসাইজের ক্ষেত্রে কি স্যার আপনার স্লাইডের গুলো করলে হবে নাকি স্যার বই থেকেও কিছু করতে হবে স্যার এক্সারসাইজ গুলো স্যার? এক্সারসাইজ গুলো আসলে এটা ডিপেন্ড করে, ধরেন আপনি প্রথমে চেষ্টা করবেন হচ্ছে স্লাইডে যা আছে সব শেষ করতে, এরপরে চেষ্টা করবেন স্লাইডে এক্সারসাইজ এবং হোমওয়ার্কে যা দিছে ওগুলো করতে। ইয়েস স্যার। এরপরে যদি আপনি দেখেন যে আরো সময় আছে আপনার কাছে, কি কি বলবো না বাবা, ক্লাস শেষ হয়নি তো? তো এরপরে যদি আপনারা মনে করেন যে আরো সময় আছে, তখন চেষ্টা করবেন যে সেম ওগুলো হচ্ছে বই থেকে দেখতে। ইয়েস স্যার। তাহলে এর ফলে সুবিধা হবে, আপনি মন পাওয়ার পার্সিবিলিটিটা বেড়ে যাবে আর কি। ধরেন আমার স্লাইড গুলো যদি সব দেখেন, হয়তো আমি বলতে পারি যে 60% মতো কমন পড়বে এখান থেকে। ইয়েস স্যার। কনফিডেন্স থেকে বলতেছি আর কি, প্রিভিয়াস কোশ্চেন গুলো এখানে সলভ করে দেওয়া আছে। জি স্যার। আর যদি এক্সারসাইজ গুলো সহ কমপ্লিট করেন, তাহলে হয়তো বলতে পারি 70 to 80% হয়তো কমন পড়বে। আর বাকি 20% ওইটা আসলে বলা যাচ্ছে না। এবারে 100% আসতে পারে কমন স্লাইড থেকে এক্সারসাইজ সহ দেখলে, আবার 70 বা 80% আসতে পারে। বাকি 20%টা ডিপেন্ড করতেছে আপনাদের স্টুডেন্টের ক্যাপাসিটি অনুযায়ী। যারা একটু ভালো, আপনারা চেষ্টা করবেন হচ্ছে বই থেকে দেখতে আরো কিছু এক্সারসাইজ করতে, তখন আপনারা হয়তো ফুল 100% কমন পাবেন। ইয়েস স্যার, বুঝতে পারছি। তাহলে এই ছিল হচ্ছে গ্রাফ এবং ট্রি নিয়ে কি আর কারো কোনো কোশ্চেন আছে নাকি স্লাইডটা অফ করে দিব? নাই স্যার। স্যার নাই। আচ্ছা, এরপরে আপনারা চেষ্টা করবেন হচ্ছে সেগমেন্ট 7 এবং 8 এটা কমপ্লিট করার পরে হচ্ছে সেগমেন্ট 4টা ধরতে। সেগমেন্ট 4। নাম্বার হ্যাঁ, থিওরি। সেগমেন্ট 4
নাম্বার থিওরি। তাহলে 7, 8, এরপরে হচ্ছে আপনার 4 ধরবেন। 4-এ আমি হচ্ছে টপিকস গুলো আলাদা করিনি, ভিতর থেকে বলি যে এখানে ভিতরে জাস্ট প্রথমে দিকে হচ্ছে ডিভিশন অ্যালগোরিদম, এগুলো নিয়ে আসলে খুব বেশি কিছু না, বেসিক জিনিস আপনারা দেখবেন। এখানে মডিউলার অ্যারিথমেটিক থেকে একটা কোশ্চেন থাকার পসিবিলিটি বেশি। মডিউলার অ্যারিথমেটিক তার মানে হচ্ছে এই জায়গা থেকে, আমার এখানে স্লাইড নাম্বার দেখা যাচ্ছে না, আপনারা দেখে বুঝতে পারবেন মডিউলার অ্যারিথমেটিক এখান থেকে শুরু হচ্ছে। জি স্যার। মডিউলার অ্যারিথমেটিকের ডেফিনেশন, এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে মডিউলার অ্যারিথমেটিকের কিছু এক্সাম্পল এবং থিওরেম গুলো একটু বেশি ভালো করে দেখবেন। এখানে যে থিওরেম গুলো আছে, এই থিওরেম গুলো হচ্ছে আসে পরীক্ষাতে। প্রুফ গুলো আসবে। হুম 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 খুব ছোট ছোট, কিন্তু এগুলো আসলে 3 নাম্বারের জন্য আসবে। স্যার সেগমেন্ট থেকে কমন আসবে, হুম সেগমেন্ট থেকে। কোন সেগমেন্ট? এখানে যেগুলো থিওরেম গুলো আছে ওখান থেকে আসবে স্যার। হ্যাঁ, এখানে যেগুলো আছে স্লাইডে এগুলোই, এর বাইরে না। ওকে স্যার, বুঝতে পারছি। তো এখানে যে থিওরেম গুলো আছে এগুলো একটু দেখবেন, এই থিওরেম গুলো হচ্ছে প্রমাণ আসে। যেমন থিওরেম 5 যেটা দেখবেন, এটার প্রমাণ সাথে হচ্ছে এই রিলেটেড প্রবলেম দেওয়া আছে এখানে। এরপরে থিওরেম 6 দেওয়া আছে, এখানে 6 রিলেটেড প্রবলেম দেওয়া আছে। এই প্রবলেম গুলো একটু দেখবেন, মানে থিওরেমটা দেখবেন, থিওরেমের সাথে সাথে প্রবলেম দেখবেন। এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে মডিউলার অ্যারিথমেটিকের আমি অনেকগুলো স্লাইড নতুন অ্যাড করছি। নতুন অ্যাড করার অর্থ হচ্ছে এটা স্যার বুঝতেই আপনি পারতেছেন কেন অ্যাড করছি। এক্সাম্পল মনে হয় 1%। হ্যাঁ, যে লিখে কিছু রাখছিলাম এক্সাম্পল অ্যাড করা হয়েছে, তারপরে এই থিওরেম গুলো অ্যাড করা হয়েছে। তো এগুলো অ্যাড করার অর্থই হচ্ছে যে এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্লাইড নাম্বার গুলো বলবো, আমি লিখে রাখছিলাম স্যার। বুঝি নাই। আর স্যার এই সেগমেন্ট 4-এ যে নতুন পিডিএফ দিছেন, ওখানে স্লাইড নাম্বার গুলো বলবো, ওগুলো লিখে রাখছিলাম স্যার। না, বলতে হবে না, মানে আমি তো এখানে স্ক্রিনে দেখাচ্ছি আপনাদের, দেখতেছেন। যখন করবেন জাস্ট একটু এগুলো খেয়াল করবেন আর কি, যে মডিউলার অ্যারিথমেটিক থেকে একটা কোশ্চেন আসার পসিবিলিটি বেশি, থিওরেম সহ বা এক্সাম্পল থেকেও আসতে পারে। এরপরে হচ্ছে প্রাইম নাম্বারের মধ্যে হচ্ছে এখানে হচ্ছে একটা থিওরেম আছে, এই থিওরেমটা একটু দেখবেন প্রাইম নাম্বারে। আর বেসিক প্রাইম নাম্বার তো আপনাদের জানাই আছে, মার্সেন থিওরেম। মার্সেনের প্রাইম, এগুলো জাস্ট ডেফিনেশন আর কি, ওখান থেকে তো বড় কোনো কোশ্চেন আসার পসিবিলিটি নেই। জিসিডি এবং এলসিএম তেমন একটা আসার পসিবিলিটি নেই। আপনারা যদি গতবারের কোশ্চেনটা দেখেন, দেখবেন যে ওখানে একটা সি প্রোগ্রাম করতে বলা হয়েছিল, মনে আছে? জি স্যার। হ্যাঁ, তো ওটা পুরোপুরি আউট অফ বক্স একটা কোশ্চেন ছিল। স্যার ওটা তো আমরা যেভাবে তো সিম্পলি করি ওইভাবে করলে তো হয়ে যাবে না স্যার, এটা কোডটা দিলে। হ্যাঁ, সি প্লাস স্প্রিং প্লাস লেখা যাবে। যাবে। স্প্রিং 18-তে ইউক্লিডিয়ান অ্যালগোরিদমটা আসছিল, জাস্ট অ্যালগোরিদম। আপনারা একটু এই অ্যালগোরিদমটা হচ্ছে কোড করিয়েন, যেহেতু গতবার একটা কোড আসছে। সো রিস্ক না নিতে চাইলে ইউক্লিডিয়ান অ্যালগোরিদমের এটা একটু কোড করতে পারেন। গতবার যেহেতু মডিউলার একটা আসছে, ওটা তো আর এবার দিবে না। তো এখানে আর দেওয়ার মতো আছে শুধু এটাই। কোনো কারণে যদি একটা সি প্রোগ্রাম দিতে চায় তাহলে এটা দিতে পারে। স্যার প্রোগ্রাম দিবে নাকি স্যার সুডো কোড লিখতে বলবে? আর শুরু করেও আসতে পারে, প্রোগ্রামও আসতে পারে, অরও থাকতে পারে, আবার সরাসরি কোডও করতে বলতে পারে। স্যার সুডো কোড আসলে ইজি হবে, সেখানে চিন্তা করছি। হ্যাঁ, মানে দুটোটাই আসতে পারে, অবলিক দেয়া থাকতে পারে, অথবা শুধুমাত্র হচ্ছে কোডও লিখতে বলতে পারে। ওকে স্যার। স্যার ইউলিয়ান অ্যালগরিদম ইউজ করে স্যার জিসিডি বের করতে দিবে? হ্যাঁ, ইউক্লিডিয়ান অ্যালগোরিদম ব্যবহার করে জিসিডি বের করতে বলতে পারে।
জি স্যার। বিশেষ করে হচ্ছে এই লিনিয়ার কম্বিনেশন গুলো একটু দেখবেন ভালো করে। এর স্প্রিং 23-এ কোশ্চেন আসছিল তো একটা, সেই হিসেবে স্প্রিং 24-এ এটা আসার পসিবিলিটি বেশি। তো ওকে স্যার। প্রথমে হচ্ছে আপনারা মডিউলার অ্যারিথমেটিক দেখবেন, ওখান থেকে একটা 3 মার্কস এর কোশ্চেন আসার পসিবিলিটি আছে। এরপরে হচ্ছে এই যে ইউক্লিডিয়ান অ্যালগোরিদম, সি প্রোগ্রাম বা সুডোকোড, ঠিক আছে, বা অ্যালগোরিদম যেটাই আসুক, অথবা ফ্লোচার্ট আকারেও আসতে পারে। আপনারা অ্যালগোরিদম পারলে ফ্লোচার্টও পারবেন, সি প্রোগ্রামও পারবেন, একটা ভালো করে দেখলেই হবে। তারপরে এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগোরিদম এবং হচ্ছে ইনভার্স মডিউলো, এগুলো দেখবেন। ইনভার্স মডিউলো থেকে একটা প্রবলেম আসতে পারে, এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান থেকে একটা প্রবলেম আসতে পারে, অর হিসেবে থাকতে পারে। আর লিনিয়ার কনগ্রুয়েন্সের এটা একটু দেখে যেতে পারেন। চাইনিজ সিমেন্টের থিওরেম তো মাস্ট দেখতে হবে, তো কারণ চাইনিজ থেকে কি আলাদাভাবে আসবে চারের জন্য? হ্যাঁ, চারের জন্য আলাদাভাবে একটা কোশ্চেন আসবে। স্যার ওইটা মনে হয় লিনিয়ার কনগ্রেন্সের সাথে অর দিয়ে আসবে না স্যার, চাইনিজ সিমেন্টেরটা? হ্যাঁ, আসতে পারে। মানে লিনিয়ার কনগ্রুয়েন্স একটা প্রবলেম দিয়ে অর হিসেবে চাইনিজ সিমেন্টের থিওরেম দিয়ে দিল, কারণ লিনিয়ার কনগ্রুয়েন্স একটু লেন্দি হয় তো বড় হয় সেজন্য। আর ওদিকে হচ্ছে লিনিয়ার কনগ্রুয়েন্স এবং হচ্ছে ইনভার্স মডিউলো এখানে অর হিসেবে থাকতে পারে। ওকে স্যার। কারো কি এখানে কোনো কোশ্চেন আছে জানার মতো? হ্যাঁ স্যার। আচ্ছা, নতুন স্লাইডে অনেকগুলো জিনিস চেঞ্জ আছে, যেমন চাইনিজ সিমেন্টের থিওরেম, টোটাল সিনারিটা চেঞ্জ করে ফেলছি এখানে। আশা করি এভাবে দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন। স্যার তারপরে পরীক্ষা কি যদি কারো কোনো, এক্সামে তো স্যার এভাবে করতে হবে না না স্যার? ওইটা তো ডাইরেক্ট বের করে বক্স তো করতে হবে না স্যার? না না, বক্স করাটা ম্যান্ডেটরি না, এটা জাস্ট স্লাইডে ভিজিবিলিটির জন্য বক্স করা আর কি, সহজে বোঝানোর অপটিমাইজেশন। জন্য। জি স্যার, আপনারা আপনাদের বুঝতে মতো পারছি। করে করতে পারবেন। চাইনিজ রিমাইন্ডার থিওরামে মানে ম্যাথও আসবে, থিওরামও দেখতে হবে প্রুফটা ওরকম। না, এখানে তো থিওরেম তো সাধারণত থিওরেম তো হচ্ছে এই স্লাইডটা, যদি থিওরেম লিখতে বলে তখন জাস্ট এতটুকু আর কি। আর প্রবলেম তো মাস্ট আসবে একটা, প্রবলেম বড় সেজন্য থিওরেম দেন প্রবলেম আসার পসিবিলিটি কম। বাট যেহেতু থিওরেম, এটা 1-2 লাইনের দেখে নিতে পারেন আর কি। জি স্যার। স্যার সিপ কি আসবে স্যার? সিপটা তো দেখা লাগবে স্যার। স্যার কি আবার গেছে নাকি? আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছিল, তাই ডিসকানেক্টেড হয়ে গেছিল। জি স্যার। আচ্ছা,
স্যার নাম্বার থিওরি থেকে সিপটা দেখতে হবে স্যার, সিপ ফ্যাক্টরাইজেশন আর প্রাইম ফ্যাক্টরাইজেশন, সিপ ফর্মুলাটা স্যার। জিসিডি সাধারণত হচ্ছে এবার আসলে পসিবিলিটি কম আর লিনিয়ার কম্বিনেশন এবং ইনভার্স মডিউল ওই দুইটা থেকে আসতে পারে। কতবার জিসিডি আসছিল তো সেজন্য তো জিসিডির জন্য তো স্যার এসটিএল এর সরাসরি স্যার জি আন্ডারস্কোর জিসিডি একটা ইয়ে আছে স্যার। লাইব্রেরি ফাংশন ইয়েস স্যার। লাইব্রেরি ফাংশন লিখে আর আপনাকে লাইব্রেরি ফাংশন দিলে কোড হবে না। কোড আসলে গতবার যেহেতু মডেল আসছে, এবার আসলে হয়তো ইউক্লিডিয়ান অ্যালগোরিদমটা আসতে পারে, তো ওটা তো আপনাকে বেসিক ভেঙে ভেঙে অ্যালগোরিদম যেভাবে আছে ওইভাবে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এটা হলো সেগমেন্ট 4। এরপরে হচ্ছে সেগমেন্ট 5 দেখবেন 4 এর পরে। জি স্যার। সেগমেন্ট 4 আপনার শেষ করার পরে সেগমেন্ট 5টা দেখবেন। সেগমেন্ট 5-এ প্রথমে যেটা করবেন, সেগমেন্ট 5-এ টোটালি আছে 3টা টপিকস: প্রুফ, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, রিকারশন। ম্যাথমেটিক্যাল প্রুফের মধ্যে হচ্ছে আবার দুই ধরনের আছে। কিছু আছে ডিরেক্ট প্রুফ আর কিছু আছে কন্ট্রাডিকশন উইথ। এখানে হচ্ছে ডিরেক্ট প্রুফ আছে, এখানে দেখবেন 3টা, আর কন্ট্রাডিকশন আছে √2, এক্সাম্পল 4, আর এক্সারসাইজ এর মধ্যে আছে √3। এক্সারসাইজ এর মধ্যে এখানে 3টা পাবেন, আর ওদিকে এক্সাম্পল 4টা, 7টা। এই 7টা প্রবলেম যদি একটু ভালো করে বুঝে করেন তাহলে এখান থেকে একটা কোশ্চেন মাস্ট পাবেন। আমি আবার বলতেছি, স্লাইডের মধ্যে 4টা এক্সাম্পল দেওয়া আছে এবং এক্সারসাইজে 3টা দেওয়া আছে। এই 7টা যদি ভালো করে বুঝে করেন তাহলে এখান থেকে মাস্ট একটা কোশ্চেন পাবেন 3 মার্কসের। স্যার এক্সারসাইজ গুলো কি বই থেকে খুঁজে নিব? হ্যাঁ, বইতে পাবেন। আর সবচেয়ে সহজ হয় আপনারা সরাসরি অনলাইনে সার্চ দিলে পাবেন, কারণ আমরা যে টপিকসটা মানে যে বইটা ফলো করি এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বই, তো এগুলো লিখে সরাসরি সার্চ দিলে দেখবেন যে সব সলিউশন চলে আসে। একটু খুঁজতে হয়, সলিউশন গুলো আসে যে ওখানে হচ্ছে কিছু ওয়েবসাইট পাবেন যেগুলোতে কিনতে বলে আর কি। স্যার এখানে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে 1 থেকে 7 পর্যন্ত এক্সাম্পল ওগুলো বলতেছেন যে স্যার? না, ওগুলো আগে মেথডস অফ প্রুফে। স্লাইড কি দেখা আচ্ছা, যাচ্ছে? হ্যাঁ, মেথডস অফ প্রুফে এখানে 4টা এক্সাম্পল আছে আর এক্সারসাইজ আছে 3টা। এই 7টার কথা বলতেছি। এরপরে আসি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রিন্সিপালটা মাস্ট দেখবেন, এটা অনেকবার আসছে। এরপরে হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন কেন ভ্যালিড, এটা দেখবেন। এটা অটাম 22-এ, অটাম 16-তে, 17-তে, স্প্রিং 16-তে আসছিল। এবারও আসতে পারে। এখানে অর থাকবে, তো সেই হিসেবে ধরেন ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের প্রিন্সিপাল এবং ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন কেন ভ্যালিড এটা একসাথে কোশ্চেন আসে। দেখেন, প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন অটাম 22, আবার এদিকে হচ্ছে অটাম 22, এটা স্প্রিং 16, এটা স্প্রিং 16। তার মানে যখন এই কোশ্চেনটা আসে ওটার সাথে এই কোশ্চেনটাও একসাথে লিঙ্ক করে দেয় 3 নাম্বারের জন্য। বুঝতে পারছেন? প্রিন্সিপাল আর ভ্যালিডিটি। হ্যাঁ। এরপরে আসি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের যে প্রবলেম গুলো আছে। এখানে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের প্রবলেমটাকে 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এই ধরনের সিরিজ থেকে বের করা, আর একটা হচ্ছে এই ধরনের সংক্ষেপে, মানে এক্সাম্পল 6 এবং 7। তাহলে এখানে 6 এবং 7 এই দুইটি একটু ভালো করে দেখবেন। এই দুইটা থেকে একটা আসার পসিবিলিটি আছে, মানে হুবহু যে আসবে এমন না, ফিগার গুলো একটু চেঞ্জ করে দিবে, বাট এই সিস্টেমে। আর 1 থেকে 5 পর্যন্ত যে 5টা প্রবলেম, এই 5টা প্রবলেম থেকে যে কোনো একটা আসার পসিবিলিটি আছে। হুবহু না আসলেও ফিগার গুলো চেঞ্জ করে, বাট এগুলো থেকে মানে এর বাইরে তেমন একটা আসার পসিবিলিটি নেই।
তাহলে আমি আরেকবার রিপিট করি। প্রথমে হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের যে মেথডস অফ প্রুফ আছে, এখানে 4টা এক্সাম্পল করে দেওয়া আছে আপনাদের স্লাইডে, আর এক্সারসাইজে 3টা 7টা থেকে একটা প্রবলেম আসার পসিবিলিটি আছে। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের প্রিন্সিপাল এবং কেন ভ্যালিড, এই দুটো মিলে একটা কোশ্চেন আসার পসিবিলিটি আছে। দেন এটার সাথে অর হিসেবে এখানে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের 1 থেকে 5 পর্যন্ত যে প্রবলেম ধরন, একই ধরনের 5টা প্রবলেমের সলিউশন দেওয়া আছে। এই 5টা প্রবলেম দেখবেন, এখান থেকে যে কোনো একটা আসবে, হয়তো ফিগারটা ভিন্ন হবে, মানে ধারাটা ভিন্ন হবে। এক্সাম্পল 6 এবং 7 এই সিস্টেমের যে কোনো একটা প্রবলেম আসতে পারে ভিন্ন ফিগার দিয়ে। এক্সাম্পল 8 বা বাকিগুলো দেখতে হবে। এখানে এক্সারসাইজ থেকে 1 নাম্বার এক্সারসাইজটা দেখবেন, এটা যেহেতু ওই 1 থেকে 5 এর মধ্যে পড়ে। এক্সারসাইজের 2, 3, 4 এই 3টা দেখতে হবে না, স্যার জাস্ট 1 নাম্বারটা। জাস্ট এক্সারসাইজ থেকে 1 নাম্বারটা দেখবেন, কারণ এটা ওই আগের ধারার সাথে মিলে যায় আর কি। স্যার একটু আরেকবার রিপিট করবেন? 6 আর 7 এর পরে কি বলছেন? নেটওয়ার্কটা একটু কাট হয়েছিল ওই জন্য। 6 আর 7 এর পরে ওই দুইটা আমি বলছি যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। প্রথম 5টা এক্সাম্পল একটা ধরনের, আর এক্সাম্পল 6 এবং 7 হচ্ছে আর এক ধরনের। তো 1 থেকে 5 ওই সিস্টেমে একটা কোশ্চেন থাকবে, আর 6 এবং 7 থেকে যে কোনো একটা প্রবলেম থাকতে পারে 6 এবং 7 এর মতো। স্যার এটা ঠিক আছে, অর দিয়ে আসবে নাকি স্যার আলাদা আলাদা কোয়েশ্চেন? অর দিয়েও আসতে পারে, সেপারেটও হতে পারে। সাধারণত কোশ্চেন গুলো এমন ভাবে করা হয়েছে, প্রতিটা কোশ্চেনে একটা করে অর পাবে, মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করার চেষ্টা করছে। যেমন গ্রুপ এ তে 30 মার্কস এর কোশ্চেন হয় সাধারণত, অরে থাকে 10 নাম্বার, আর ভিতরে থাকে 20 নাম্বার। ওই অরের যে 10 ওইটাকে ডিস্ট্রিবিউট করা হয়েছে দুটোটা কোশ্চেনের মধ্যে। তো কোনোটাতে 3, কোনোটাতে 7, বা কোনোটায় 6, কোনোটায় 4, এরকম করে। আর স্যার স্যার গ্রুপ মিডে অফ টপিক আসছিল, এবার কি অফ টপিক আসার সম্ভাবনা আছে? অফ টপিক আসার পসিবিলিটি কম, কারণ হচ্ছে কোশ্চেন আমরা 2 জন করছি, আমি এবং একজন ম্যাডাম। আমরা কোশ্চেন করার আগে কোন কোন টপিকস থেকে কোশ্চেন করবো এটা নিয়ে একটু আলোচনা করছি। তো মোটামুটি মনে হচ্ছে অফ টপিক থেকে আসার পসিবিলিটি কম। স্যার কিন্তু তাহলে অনেক সময় দেখা যেতে পারে, এমন হতে পারে ধরেন একটা কোশ্চেন আসলো যেটা আপনারা পারবেন বা আমি পড়াইছি, ওইটার পরে একটা অফ টপিক কোশ্চেন থাকতে পারে। আর আরেকটা ঝামেলা বলতে পারি আর কি, ঝামেলার ব্যাপার হচ্ছে এটা আমাদের হচ্ছে কোশ্চেন আমরা 2 জন টিচার করি ঠিক আছে, কিন্তু কোশ্চেন গুলো সাবমিট হয় হচ্ছে এক্সাম কমিটির চেয়ারম্যান বরাবর। দেন এক্সাম কমিটির চেয়ারম্যানরা হচ্ছে এই কোশ্চেন 2টা আবার মডারেট করে। আপনারা জানেন কিনা আমি জানি না, আমি সাধারণত ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করি। কোশ্চেন মডারেট করে ওই 2টা কোশ্চেন থেকে নতুন একটা কোশ্চেন করা হয়। এক্সাম কমিটির চেয়ারম্যানের ওই এখতিয়ার আছে যে তারা চাইলে নিজে থেকে নতুন করে কোশ্চেন দিতে পারে। আর আমাদের এই সাবজেক্টটা হচ্ছে ফার্স্ট ইয়ারের মধ্যে পড়ে, যে সেকেন্ড সেমিস্টার। ফার্স্ট ইয়ার এক্সাম কমিটির চেয়ারম্যান হচ্ছে শামসুল আলম স্যার, বর্তমান ডিন স্যার। এবং ডিন স্যার হচ্ছে দীর্ঘদিন ধরে এই কোর্সটা পড়াইছেন। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন উনি এই কোর্সটা রেগুলার নিতেন। এবার যদি উনি নেয় নেই বা গত কয়েকদিন ধরে নেয় নেই, নেক্সট সেমিস্টারে আবার উনি এই কোর্স নিবেন, একটা সেকশনে নিবেন উনি এই কোর্সটা। তো যেহেতু ওনার এই কোর্স আগে অনেকবার নিয়েছেন, উনি ওনার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, তাই উনি হয়তো চাইলে কিছু আউট অফ বক্স কোশ্চেন করলেও করতে পারেন। ওই রিস্ক নিয়ে আপনাদের যেতে হবে আর কি, কিছু করার নেই। বুঝতে পারছি আমি? স্যার জি স্যার। স্যার আর এখানে যেগুলো স্যার এক্সাম্পল স্লাইডের গুলো তো করলে হবে না স্যার ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের ক্ষেত্রে? হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ জি এগুলো স্যার। করলে হবে। জি স্যার। মানে সিস্টেম তো একটাই, এখানে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের পদ্ধতি একটাই, জি জাস্ট স্যার। হচ্ছে আপনাদের ফিগার হয়তো ভিন্ন ভিন্ন দিতে পারে আর কি। আর বর্তমান যে স্লাইডে আমি যেভাবে দিছি এটা আরো একটু সহজ করে দিছি, আপনারা হয়তো স্লাইড গুলো দেখেন নাই, এই কারণে বুঝতে পারেন নাই।
আগের স্লাইড থেকে আমি একটু ভিন্নভাবে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনটা এখানে দেখাইছি আরো সহজ হিসেবে, মানে আগের তুলনায় আরো একটু সহজ হবে এটা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এরপরে আসি রিকার্শন। রিকার্শন থেকে সাধারণত কোশ্চেন আসে না। গতবার আমি একটা কোশ্চেন দিয়েছিলাম, এই কোশ্চেনটা অটাম 23-এ। এবার অবশ্য কোনো কোশ্চেন দিইনি এখান থেকে, এবং আমার কাউন্টার পার্টে যে ম্যাডাম আছে উনিও কোনো কোশ্চেন দিবে না করছে রিকার্শন থেকে। স্যার তারপরেও রিকার্শনটা দেখতে হবে না স্যার? স্যার এটা কি মানে আমরা রিকার্শন ট্রি দিয়ে করলে হয়ে যাবে? ইম্পর্টেন্ট না, আসার মতো না। তারপর আপনারা জাস্ট এটা দেখতে আর কতক্ষণ লাগবে, বেশি হলে 10 মিনিট। মানে এমনিতে একটা দুটো প্রবলেম দেখে যেতে পারেন আর কি, সবগুলোর সিস্টেমটা একই, পসিবিলিটি কম আর কি। মানে এটা আসার পসিবিলিটি হচ্ছে 10% বা 5% বলতে পারেন। স্যার নাম্বারটা কি কি বলছেন স্যার? ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন স্যার কি 4 নাম্বারের জন্য আসবে? ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন সাধারণত 4 নাম্বারের জন্য আসে, আর বাকিগুলো হচ্ছে 3 নাম্বার। তাহলে কি স্যার বাকিগুলো স্যার ডাইরেক্ট প্রুফ আর ওই যে কন্ট্রাডিকশন ওখান থেকে? হ্যাঁ, ডাইরেক্ট প্রুফ, কন্ট্রাডিকশন, তারপর হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মাধ্যমে এই যে প্রমাণ, এইগুলো থেকে 6 নাম্বার থাকবে। আর ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের এই ধরনের প্রমাণ থেকে থাকবে হচ্ছে 4 নাম্বার, টোটাল 10 নাম্বার। জি স্যার, বুঝতে পারছি। এই সেগমেন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আপনারা অনেকেই রেকর্ড করতেছেন, কেমন একটু কাইন্ডলি রেকর্ড গুলো দ্রুত আপনাদের গ্রুপ গুলোতে শেয়ার করে দিবেন। অনেকে জয়েন হতে পারে, যেমন আপনারা 55 জন জয়েন করছে, আমি 4টা সেকশনে হচ্ছে ইনভাইট করছি। 4টা সেকশনে প্রায় 170 জন বা 80 জনের মতো স্টুডেন্ট আছে। 180 জন স্টুডেন্টের মধ্যে আপনারা মাত্র 55 জন জয়েন করছে, অনেকেই জয়েন করেনি। তো ওরা হয়তো ভিডিওর জন্য ওয়েট করে থাকবে আর কি। যারা রেকর্ডিং করতেছেন কাইন্ডলি একটু তাড়াতাড়ি আপনাদের গ্রুপ গুলোতে আপলোড দিয়ে দিবেন। তাহলে সেগমেন্ট 5 শেষ, এরপরে হচ্ছে সর্বশেষ সেগমেন্ট 6। আমি যে সিকোয়েন্সে বললাম, প্রথমে আপনারা হচ্ছে সেগমেন্ট 7 এবং 8 কমপ্লিট করবেন, এরপরে 4, এরপরে 5, এরপরে আসবেন 6। সবার শেষে 6 বলার কারণ হচ্ছে 6 থেকে কোশ্চেন গুলো একটু ক্রিটিক্যাল হয়, একটু ঘুরে দেয় কোশ্চেন গুলো, সেজন্য 6 একটু পরে ধরেন বা সবার শেষে ধরেন। ওকে, ওকে স্যার। 6 এর টোটাল যে টপিকস গুলো আছে এগুলোকে 6টা ভাগে ভাগ করা যায়। 6টা ভাগে ভাগ করা গেলেও এখানে হচ্ছে স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করতেছেন? আচ্ছা, না করেই হয়তো শুরু করে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে? আচ্ছা, আচ্ছা। তো সেগমেন্ট 6 এর টোটাল 6টা আছে। 6টার মধ্যে লাস্টের যে 2টা টপিকস, এই 2টা টপিকস থেকে কোনো কোশ্চেন আসে না। জি এখান স্যার। থেকে কোনো কোশ্চেন থাকে না। আপনারা মেনলি দেখবেন হচ্ছে 1, 2, 3 এবং 4। এখন কোনটা কিভাবে দেখবেন ওটা একটু বলি। প্রথমে আসি 1 এবং 2। এখান থেকে হচ্ছে 3 মার্কস এর একটা কোশ্চেন থাকবে, বেসিক কাউন্টিং প্রিন্সিপাল এবং ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল। এখান থেকে একটা কোশ্চেন থাকবে। 3 নাম্বার পিজন হোল থেকে একটা কোশ্চেন থাকার পসিবিলিটি বেশি। জি স্যার। স্যার 3 থেকে 3 এর আসবে পিজন হোল প্রিন্সিপাল। হ্যাঁ, এখান থেকে একটা কোশ্চেন থাকবে, আর 4 নাম্বার থেকে একটা কোশ্চেন থাকবে। এর ভিতরে ধরেন অরও থাকবে। 4টা কি আপনার 4 নাম্বারের জন্য? 4টা থেকে সাধারণত 4 নাম্বারের জন্য আসে। পারমিউটেশন এন্ড কম্বিনেশন। হ্যাঁ। এক স্ট্যাটিস্টিক্সের নম্বরে সাথে দিলে বেটার হতো না? হুম, পারমিউটেশন এন্ড কম্বিনেশন গুলো স্ট্যাটিস্টিক্স এর সাথে দিলে বেটার হতো বলছিলাম স্যার। হ্যাঁ, এগুলো তো আসলে এক একটা সবগুলো একটার সাথে একটা কানেক্টেড। তো তো বেসিক কাউন্টিং এর মধ্যে হচ্ছে এখানে আপনারা দেখবেন যে নরমালি যেগুলো এর আগে প্রিভিয়াস কোশ্চেন গুলোতে আসে ওগুলোই এখানে আলোচনা করা হয়েছে, খুব বেশি এরকম জটিল কিছু নাই।
এক্সাম্পল 6টা নতুন করে অ্যাড করছিলাম, এটা অটোমেটিক এসে আসছিল দেখে কতবার। এরপরে বেসিক কাউন্টিং এ আর এরকম তেমন কিছু নাই। এরপরে এক্সক্লুশন এবং ইনক্লুশন প্রিন্সিপালের এখানে হচ্ছে বেসিক কাউন্টিং রিলেটেড কিছু প্রবলেম আছে, এগুলো একটু দেখে নিবেন। এগুলো ক্লাসে করানো হচ্ছিল, ওখান থেকে একটা কোশ্চেন থাকে, পসিবিলিটি বেশি। এরপর হচ্ছে পিজনহোল প্রিন্সিপাল, এখান থেকে একটা কোশ্চেন থাকে, পসিবিলিটি বেশি। পিজনহোল প্রিন্সিপালে আপনারা দেখবেন যে আগের যে এক্সারসাইজ মানে এক্সাম্পল গুলো দেওয়া ছিল ওগুলোর সাথে আমি এক্সট্রা নিজের থেকে আরো কিছু এক্সাম্পল অ্যাড করে দিচ্ছি। যেগুলো অ্যাড করছি এগুলো উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যদি একটু ভালো করে দেখেন আর কি। পিজনহোল প্রিন্সিপালে এখানে দেখবেন যে প্রিন্সিপালের সাথে মানে পিজনহোল প্রিন্সিপালটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রথমে পিজনহোল প্রিন্সিপাল, ওই প্রিন্সিপালের সাথে 4টা এক্সাম্পল দেওয়া আছে। আর পরে হচ্ছে জেনারেলাইজড পিজনহোল প্রিন্সিপাল, এই প্রিন্সিপালের সাথে হচ্ছে 6টা এক্সাম্পল দেওয়া আছে। আগের 4টা আর এখানে 6টা, টোটাল 10টা। এই 10টা এক্সাম্পল একটু ভালো করে দেখবেন, এখান থেকে একটা কোশ্চেন থাকবে। ওকে হুবহু স্যার। না থাকলেও একটু ঘুরে ফিরে দিবে হয়তো, বা ফিগার হয়তো একটু চেঞ্জ করে দিবে। আপনারা যদি ভালো করে বুঝেন তাহলে লিখতে পারবেন। যেমন এক্সাম্পল 3টা দেখেন, এটা আপনাদের বইয়ের একটা প্রবলেম, এটাই আবার স্প্রিংতে এসে আসছিল, একটু ঘুরে দিচ্ছে। যেমন এখানে বলছি কি দেখেন, এখানে বলছিল 5টা গ্রেড এ বি সি ডি এফ, পরীক্ষা আসছিল এ প্লাস এ, এ মাইনাস এফ বি। এখানে জাস্ট বলছিল নামটা চেঞ্জ এট করছে। লাস্ট, হ্যাঁ এখানে বলছিল অ্যাটলিস্ট 8জন হচ্ছে সেম গ্রেড পাবে, ওটাতে বলছিল অ্যাটলিস্ট 6জন সেম গ্রেড পাবে। স্যার এটা সেট দিয়েও করে ফেলা যায়। তো হ্যাঁ করা যায় অনেকভাবে। তো আপনি যদি করার সময় একটু বুঝে বুঝে করেন তাহলে দেখা যাবে যে ফিগার গুলো ঘুরে দিলেও আপনি পারবেন। তারপরে এখানে বলছে ডিভাইডেড বাই 4, ডিভাইডেড বাই 5 বলতে পারে, 6 বলতে পারে, 3 বলতে পারে। তবে এই ছিল জেনারেলাইজড পিজনহোল প্রিন্সিপাল। তাহলে এখান থেকে হচ্ছে টোটাল 3 3 6 নম্বরের কোশ্চেন। এবার আসি পারমুটেশন এন্ড কম্বিনেশন। পারমুটেশন এবং কম্বিনেশনে আগের স্লাইড গুলোতে দেখবেন যে খুব কম এক্সাম্পল ওখানে দেওয়া ছিল, বাট এবার হচ্ছে আমি অনেকগুলো এক্সাম্পল এখানে অ্যাড করে দিচ্ছি। এগুলো অ্যাড করার উদ্দেশ্যই হচ্ছে যে এগুলো ইম্পর্টেন্ট, সেজন্য এগুলো থেকে হচ্ছে যে কোনো 2টা কোশ্চেন আসতে পারে অর হিসেবে, একটা অ্যান্সার করতে হবে। এখানে পারমুটেশনের টোটাল 6টা প্রবলেম আমি এখানে দেখাইছি আপনাদেরকে, আর কম্বিনেশনেও মোটামুটি আছে ভালোই, এখানেও হচ্ছে 6টা 7টা প্রবলেম। তাহলে এই 6 এবং 7 13টা প্রবলেম একটু ভালো করে যদি দেখেন তাহলে এখান থেকে 4 মার্কস এর একটা কোশ্চেন কমন করা যেতে পারে। তাহলে আমি আরেকবার রিপিট করি, 1 নাম্বার এবং 2 নাম্বার টপিকস থেকে 3 মার্কস এর একটা কোশ্চেন, 3 নাম্বার পিজনহোল প্রিন্সিপাল থেকে 3 মার্কস এর একটা কোশ্চেন, টোটাল 6 চলে গেল। দেন হচ্ছে 4 নাম্বার টপিকস পারমুটেশন এবং কম্বিনেশন, এখানে 2টা থেকে হয়তো 2টা থাকতে পারে, একটা পারমুটেশন রিলেটেড একটা কম্বিনেশন রিলেটেড, 2টা থেকে যে কোনো একটা অ্যান্সার করতে পারবে। তাহলে 4 নাম্বার, টোটাল 10 নাম্বার। জি স্যার। এই ছিল টোটাল 5টা সেগমেন্টে 50 নাম্বারের সম্ভাব্য একটা অ্যানালাইসিস। বাট কোশ্চেন যেহেতু মডারেট হবে, ভিন্ন কিছু হতে পারে, ওইটা মাথায় রেখে আপনারা যাবেন। ঠিক আছে, আপনারা যেহেতু ভার্সিটি সিস্টেম বুঝতেছেন, অলরেডি পরীক্ষা দিচ্ছেন অনেকগুলো, মাঝে মাঝে দেখা যায় কিছু কোশ্চেন আউট অফ বক্স আসে, আর মাঝে মাঝে দেখা যায় একই টপিক থেকে 2টা সেগমেন্টের কোশ্চেন থাকে, স্বাভাবিক মাথায় রেখে যেতে হবে। কারো কি কোনো কিছু জানার আছে?